হ্যালো বন্ধুরা, সকলকে স্বাগত ইনসাইট পালসে। 29শে আগস্টে রেলওয়ে এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েট এক্সাম যেটা হয়েছে তার মেমোরি বেসড কোশ্চেন কিন্তু আমরা দেখব। ফার্স্ট শিফটে আমার ছাত্রছাত্রীরা পরীক্ষা দিতে গেছিল, তাদের মেমোরি বেসড কোশ্চেন কিন্তু আমরা অ্যানালিসিস করছি। আমরা দেখে নেব কি ধরনের প্রশ্ন আসছে, এক্সাম প্যাটার্ন কি ধরনের হতে পারে এবং কোশ্চেন কিন্তু যথেষ্ট রিপিট রয়েছে। এই রিপিট সেকশন থেকে কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে কোশ্চেন কিন্তু আসছে। চলো আমরা শুরু করছি 29শে আগস্টের ফার্স্ট শিফটের কোশ্চেন অ্যানালিসিস গুলো। প্রথম প্রশ্ন দেখো, হোয়ার ওয়াজ দ্য পরমহংস মন্ডলী ফাউন্ডেড? পরমহংস মন্ডলী কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল, এরকম একটা প্রশ্ন ছিল। এই চারটেই অপশন ছিল। সঠিক উত্তর হবে বোম্বে। 1849 সালে বোম্বের দাদোবা পান্ডুরঙ্গ দুর্গারাম মাহাতা তাদের সঙ্গীরা পরমহংস মন্ডলী প্রতিষ্ঠা করেন। এক্সট্রা ইনফরমেশন তোমাদের এখানে রেখেছি, পরবর্তী শিফটগুলোতে যারা পরীক্ষা দিতে যাবে তাদের কিন্তু উপকারে আসবে। হু কেম টু দ্য ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন ফ্রম সেন্ট্রাল এশিয়া? মধ্য এশিয়া থেকে সিন্ধু সভ্যতায় কারা এসেছিলেন, এটা প্রশ্ন ছিল। সকল ছাত্রছাত্রী এটা সঠিক উত্তর দিয়েছে। এখানে আর্যরা কিন্তু মধ্য এশিয়া থেকে সিন্ধু সভ্যতার সময় এসেছিল। প্রায় 2500 খ্রিস্টপূর্বাব্দ থেকে 1500 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত কিন্তু এই সিন্ধু সভ্যতা বিদ্যমান ছিল। এই সভ্যতার পতনের পরে আর্যরা 1500 খ্রিস্টপূর্বাব্দ থেকে মধ্য এশিয়া থেকে ভারতে আগমন করে। এখানে অপশন অনুযায়ী কিন্তু আর্যটাই সঠিক উত্তর হবে, দ্রাবিড় মঙ্গল পারস্যবাসী হবে না। পরের প্রশ্ন দেখো, এই ধরনের প্রশ্নগুলো কিন্তু আসছে। হুইচ ওয়াজ দ্য ফার্স্ট অ্যাসিড টু বি ডিসকভার? সায়েন্স থেকে কিন্তু এই ধরনের প্রশ্নগুলো আসছে। প্রথম আবিষ্কৃত অ্যাসিড কোনটি? চারটে অপশন ছিল, হাইড্রোক্লোরিক, সালফিউরিক, নাইট্রিক অ্যাসিড নাকি অ্যাসিটিক অ্যাসিড। সঠিক উত্তর হবে সালফিউরিক অ্যাসিড। দেখো, সালফিউরিক অ্যাসিডকে প্রথম খনিজ অ্যাসিড হিসাবে চিহ্নিত করা হয়। তোমাদের পিডিএফ নিয়ে চিন্তা করতে হবে না, এই পিডিএফ কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলে দেওয়া থাকবে অ্যাজ ইট ইজ। তোমাদের অ্যান্সারও আমি মার্ক করে দিয়েছি, কালার করে দিচ্ছি এবং এক্সট্রা ইনফরমেশন দিয়ে পুরো কমপ্লিট পিডিএফটা কিন্তু ফ্রি অফ কস্টে তোমরা টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। এর জন্য তোমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে হবে। ঠিক আছে? এই প্রশ্নটা দেখো, এটা রিপিটেড কোশ্চেন খুব আসছে, কিন্তু এনটিপিসির আগের শিফটগুলোতেও এরকম ধরনের এসছে। কোন স্থাপত্য শৈলী কি ধরনের শৈলীতে নির্মিত, সেই ধরনের কোশ্চেন কিন্তু আসছে। ইলোরা কেভস ওয়ার বিল্ড ইন হুইচ আর্কিটেকচারাল স্টাইল? ইলোরা কেভ বা ইলোরার গুহাগুলো কোন স্থাপত্য শৈলীতে নির্মিত হয়েছিল? নাগর শৈলী, দ্রাবিড় শৈলী, ভেসার শৈলী নাকি ইন্দো ইসলামিক শৈলী? এখানে এক্সট্রা ইনফরমেশন প্রচুর রেখেছি যাতে পরবর্তী শিফটগুলোতে তোমাদের উপকার হয়। দেখো, ইলোরার যে গুহাগুলি সেটা মূলত ভেসার রীতিতে নির্মিত, মানে ভেসার শৈলী হবে কিন্তু কারেক্ট অ্যান্সার। এইবার দেখো, এই গুহা পাথরগুলো কেটে তৈরি স্থাপত্যের অন্যান্য উদাহরণ, তার মধ্যে হচ্ছে বৌদ্ধ, হিন্দু, জৈন, এই তিনটি ধর্মের কিন্তু উল্লেখ পাওয়া যায় কিন্তু এই শৈলীর মাধ্যমে। দেখো, ইলোরা গুহাগুলো ষষ্ঠ থেকে দশম শতাব্দীর মধ্যে নির্মিত হয়েছিল। মূলত রাষ্ট্রকূট রাজবংশ দ্বারা কিন্তু এই ইলোরার গুহা নির্মিত হয়েছিল। বিখ্যাত কৈলাস মন্দিরটি কিন্তু রাষ্ট্রকূট রাজা প্রথম কৃষ্ণের সময় নির্মিত হয়েছে। এই এক্সট্রা ইনফরমেশনটা কেন তুলে দিচ্ছি, যাতে তোমাদের কিন্তু সুবিধা হয়। এইখান থেকে কিন্তু কোশ্চেন আসতে পারে, এই কারণেই কিন্তু এই শৈলীর সাথে নির্মিত জিনিসগুলো এক্সট্রা ইনফরমেশন হিসাবে তুলে দিচ্ছি। ইলোরায় মোট 34টি গুহা রয়েছে। চলো পরের প্রশ্ন দেখবো। হুইচ স্টেট হ্যাজ বিন গিভেন স্পেশাল স্ট্যাটাস আন্ডার 371A? 371 এ ধারায় কোন রাজ্যকে বিশেষ মর্যাদা দেওয়া হয়েছে? এটাও রিপিটেড কোশ্চেন। তোমরা যদি আগের অ্যানালিসিস গুলো দেখে থাকো দেখবে যে এই ধরনের কোশ্চেন কিন্তু আসছে, কোন রাজ্যকে কত নম্বর আর্টিকেলে বিশেষ মর্যাদা দেওয়া হয়েছে। অপশন গুলো দেখো, এখানে মণিপুর, নাগাল্যান্ড, আসাম এবং অরুণাচল প্রদেশ, পুরো ইস্টার্ন স্টেট গুলোর কথা দিয়ে দিয়েছে, কিন্তু 371 একে কিন্তু নাগাল্যান্ডের ওপরে বিশেষ মর্যাদা দেওয়া রয়েছে। ঠিক আছে? পরের প্রশ্ন দেখো, Article 6 of the Indian Constitution provides for the people coming from which country? ভারতের সংবিধানে আর্টিকেল 6 বা অনুচ্ছেদ 6 কোন দেশ থেকে আগত ব্যক্তিদের ব্যবস্থা করা হয়েছে? কোন দেশ থেকে আগত ব্যক্তিদের কথা বলা হয়েছে আর্টিকেল 6 এ? নেপাল, পাকিস্তান, বাংলাদেশ নাকি শ্রীলঙ্কা? চারটে অপশন ছিল। যে এইবার তোমাদের এক্সট্রা ইনফরমেশন হিসাবে বলে রাখি, যখন ভারত ভাগ হয় 1947 সাল, তখন পাকিস্তান থেকে বিপুল সংখ্যক ভারতে মানুষ এসেছিল। সংবিধানের 6 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে যে পাকিস্তান থেকে যারা ভারতে এসেছিল 1947 সালের সময়, তারা ভারতের নাগরিকত্ব পাবে। তাই এখানে সঠিক উত্তর হবে অপশন বি, পাকিস্তান। 7 নম্বর প্রশ্ন দেখো, এখানে অপশন ছাত্ররা মনে রাখতে পারেনি, এটা একটা ফুল ফর্ম জানতে চেয়েছিল, ASCILL। ঠিক আছে? এর ফুল ফর্ম হচ্ছে আমেরিকান স্ট্যান্ডার্ড কোড অফ ইনফরমেশন ইন্টারচেঞ্জ। মনে রেখো, তোমরা কম্পিউটার থেকে কিন্তু ভালো শর্টকাট রিলেটেড কোশ্চেন গুলো দিচ্ছে, তোমরা একবার দেখে যাবে। এরপরে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে একটা কোশ্চেন ছিল, ভারত ও জাপানের মধ্যে কোন যুদ্ধ মহড়া অনুষ্ঠিত হয়েছে? গরুর শক্তি, ধর্ম গার্জিয়ান নাকি সিনু মৈত্রী নাকি মালাবার? এই চারটে অপশনই ছিল। তোমাদের বলে রাখি, ভারত এবং জাপানের মধ্যে কিন্তু ধর্ম গার্জিয়ান এই মহড়াটা কিন্তু অনুষ্ঠিত হয়েছে
আর ধর্ম গার্জিয়ান সম্পর্কে তোমাদের এক্সট্রা ইনফরমেশন দিচ্ছি, দেখে নাও। ধর্ম গার্জিয়ান যুদ্ধ মহড়া 2025-এর 6th সংস্করণ কিন্তু হয়েছে জাপানের পূর্ব ফুজি ম্যানুভার এলাকায়। পরবর্তী শিফটে কিন্তু প্রশ্ন দিতে পারে যে এই ধর্ম গার্জিয়ান কোথায় অনুষ্ঠিত হয়েছে, এরকম ধরনের প্রশ্ন কিন্তু এসেছে। এটা জাপানের পূর্ব ফুজিতে কিন্তু অনুষ্ঠিত হয়েছে। 24শে ফেব্রুয়ারি থেকে 9ই মার্চ অনুষ্ঠিত হয়েছিল। 2018 সাল থেকে এই মহড়া হয়ে আসছে। এর লক্ষ্য হচ্ছে দুই দেশের সেনাবাহিনীর মধ্যে সন্ত্রাস বিরোধী অভিযান, শান্তি রক্ষা অভিযান এবং পারস্পরিক কৌশলগত সহযোগিতা জোরদার করা। এছাড়াও ভারত ও জাপানের মধ্যে আরো কিছু মহড়া হয়েছে, সেটা হচ্ছে JIMEX নৌ মহড়া, তারপর হচ্ছে শিনু মৈত্রী বিমান বাহিনী মহড়া। ঠিক আছে, চলো পরে প্রশ্ন দেখছি। ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদে অপরাধের জন্য দোষী সাব্যস্ত হওয়ার ক্ষেত্রে সুরক্ষা মানে হচ্ছে প্রোটেকশন ইন রেসপেক্ট অফ কনভিকশন ফর অফেন্স, এটা কত নম্বর আর্টিকেলে রয়েছে? আর্টিকেল 20-তে কিন্তু এই জিনিসটা রয়েছে। তোমরা আবার ফ্রিডম অফ স্পিচ এই ধরনের আশেপাশে যেসব আর্টিকেল গুলো আছে সেগুলো কিন্তু দেখে যাবে। পঞ্চবার্ষিকী পরিকল্পনা থেকে প্রত্যেকটা শিফটেই কিন্তু কোশ্চেন আসছে। এখানে দিয়েছে ভারতের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কে উপস্থাপন করেছিলেন। চারটে অপশন, রাজেন্দ্র প্রসাদ, জওহরলাল নেহরু, নাকি প্রশান্ত চন্দ্র মহালনবিশ, নাকি BR আম্বেদকর। BR আম্বেদকর হবে না, এটা এলিমিনেট করে দাও। এইবার তোমাদের বলে রাখি উপস্থাপন কে করেছেন। ঠিক আছে, এই উপস্থাপন যিনি করেছিলেন সেই সময় কিন্তু এই জওহরলাল নেহরু কিন্তু সংসদে পেশ করেছিলেন। ঠিক আছে, তাহলে উপস্থাপন করলো কে? জওহরলাল নেহরু। এবার তোমাদের যদি বলে কোন মডেলের উপর নির্মিত, তখন বলবে যে হ্যারোড ডোমাল মডেলের উপর নির্মিত, হ্যারোড ডোমাল। ঠিক আছে, আর এই সালটা মনে রাখো 1951 থেকে 1956 পর্যন্ত প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা হয়েছিল। আর এই পরিকল্পনা কমিশনের চেয়ারম্যান ছিল কিন্তু ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু। কারেন্ট অ্যাফেয়ার্স স্পোর্টস থেকে কিন্তু কোশ্চেন এসছে যে কোন টুর্নামেন্টে ভারতের মানু শাহ এবং দিয়া চিতলে এরা মিশ্র শিরোপা জিতেছেন। সঠিক উত্তর হবে WTT তারকা প্রতিযোগিতা ব্রাজিল। ব্রাজিলে এরা দুজনে টেনিস খেলোয়াড়, দুজনে মানু শাহ এবং দিয়া চিতলে, তারা কিন্তু এই পুরস্কারটা জিতেছেন। ভারতীয় টেবিল টেনিস তারকা মানু সাহা এবং দিয়া চিতলে 2025 সালের WTT প্রতিযোগিতায় তিউনিস টুর্নামেন্টে একসাথে কিন্তু এই শিরোপা জিতেছেন। এই টুর্নামেন্টে কিন্তু তিউনিসিয়ায় অনুষ্ঠিত হয়েছিল। পরে প্রশ্ন, হুইচ ওয়াজ দ্য নেম অফ ইন্ডিয়া ফার্স্ট অ্যান্টি সাবমেরিন ওয়েফেয়ার শ্যালো ওয়াটার ক্রাফট। অ্যান্টি সাবমেরিন ওয়েফেয়ার শ্যালো ওয়াটার ক্রাফটের নাম কি ছিল? ডিফেন্স রিলেটেড কোশ্চেন কিন্তু দু একটা দিচ্ছে সব শিফটে, একটু দেখে যাবে। INS কামোটা, IMS বিক্রান্ত এর ধরনের অপশন ছিল। তোমাদের বলে রাখি ভারতের প্রথম অ্যান্টি সাবমেরিন ওয়েলফেয়ার শ্যালো ওয়াটার ক্রাফট হচ্ছে INS অর্নলা। এটি 18 জুন 2025 তারিখে বিশাখাপত্তনমের নৌ ডক ইয়ার্ডে কিন্তু ভারতীয় নৌবাহিনীতে অন্তর্ভুক্ত করা হয়। এখানে সঠিক উত্তর হবে INS আর্নালা। জাহাজটি দেশীয়ভাবে ডিজাইন তৈরি করা হয়েছে। এখানে গার্ডেনরি শিপ বিল্ডার্স কিন্তু এটা তৈরি করেছে কলকাতার। এবং INS আর্নালা 77.6 মিটার লম্বা, প্রায় 1490 টন ওজনের অ্যান্টি সাবমেরিন ওয়েফেয়ার শ্যালো ওয়াটার ক্রাফট। পরের প্রশ্ন, হুইচ রুরাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম ওয়াজ স্টার্টেড বাই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ইন 1952। বিভিন্ন যোজনা রিলেটেড বা এরকম প্রোগ্রাম রিলেটেড, ডেভেলপমেন্ট প্রোগ্রাম রিলেটেড কিন্তু কোশ্চেন কিন্তু আসে। MTPCর প্রিভিয়াস শিফটগুলোতে একটা একটা করে ছিল। তোমাদের কিন্তু এই PDFটা দিয়ে দেবো, তোমরা কিন্তু একবার পরীক্ষা দিতে যাওয়ার আগে একবার দেখে যাবে। যারা সামনে পরীক্ষা দিতে যাবে অবশ্যই কিন্তু এই অ্যানালিসিস গুলো তোমাদের অনেকটা হেল্প করে দেবে। দেখো 1952 সালে ভারতের যে গ্রামীণ যে কর্মসূচি নিয়েছিল সেটা হচ্ছে কমিউনিটি ডেভেলপমেন্ট প্রোগ্রাম বা CDP। 1952 সালে ভারত সরকার গ্রামীণ উন্নয়ন প্রকল্পের নাম রেখেছিল কমিউনিটি ডেভেলপমেন্ট প্রোগ্রাম। 1952 সালের 2রা অক্টোবর গান্ধী জয়ন্তী উপলক্ষে কিন্তু এই প্রোগ্রামটা চালু করা হয়েছিল। পরের প্রশ্ন, আন্ডার হুইচ আর্টিকেল অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন অ্যাডমিনিস্ট্রেশন অফ ইউনিয়ন টেরিটরিজ ডিসক্রাইব। কেন্দ্রশাসিত অঞ্চলগুলো কোন আর্টিকেল নম্বরে রয়েছে? ইংরেজির সাথে সাথে কিন্তু বাংলাও রেখে দিয়েছি তোমাদের সুবিধার জন্য। ঠিক আছে, আর্টিকেল নাম্বার 239, 239 আর্টিকেল নাম্বারে কিন্তু কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসনের বিধান রয়েছে কিন্তু ভারতীয় সংবিধানে। এর অধীনে প্রত্যেকটি কেন্দ্রশাসিত অঞ্চলে রাষ্ট্রপতি কর্তৃক গভর্নরের অনুরূপ একটি কর্মকর্তা বা লেফটেন্যান্ট গভর্নর কিন্তু নিযুক্ত হয়ে তাদের শাসনভার নিয়ে থাকে। এখানে একটা প্রশ্ন ছিল ডেস্কটপে নতুন ফাইল কিভাবে তৈরি করা হয়। এটা রিপিটেড কোশ্চেন, প্রিভিয়াস শিফটেও ছিল। সঠিক অপশন ছাত্ররা মনে রাখেনি, তোমাদের কিন্তু আমি অ্যান্সারটা দিয়ে রেখেছি কিভাবে নতুন ফাইল তৈরি করা যায়। দেখো শর্টকাট কি যদি জানতে চাই, Ctrl+Shift+N ব্যবহার করবে, নতুন ফাইল তৈরি হবে। আর না হলে রাইট ক্লিক করে নতুন ফাইল অপশন কিন্তু তোমরা তৈরি করতে পারো। ঠিক আছে, তোমরা বিস্তারিত পড়তে পারো PDF পেয়ে যাওয়ার পরে।
পশ্চিমঘাট পর্বতমালার কারণে কোন অঞ্চল ক্ষতিগ্রস্ত হচ্ছে? হুইচ এরিয়া ইজ অ্যাফেক্টেড ডিউ টু ওয়েস্টার্ন ঘাট? দেখো, পশ্চিমঘাট পর্বতমালার কারণে কিন্তু দাক্ষিণাত্য মালভূমি বা ডেকান প্লেটু কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে। অপশন এই চারটেই ছিল, এখানে ডেকান প্লেটু কিন্তু কারেক্ট অ্যান্সার হবে। হুইচ অফ দ্য ফলোইং ফ্যাক্টর ডাজ নট ইনফ্লুয়েন্স দ্য পপুলেশন অফ ইন্ডিয়া? কোন কারণ ভারতের জনসংখ্যাকে প্রভাবিত করে না? এই না কথাটা কিন্তু অনেকে দেখে না, এখানে অপশন টিক করে দিয়ে চলে আসে, প্রবলেম হবে। যে অপশনগুলো রয়েছে এর মধ্যে দেখো কোনটা জনসংখ্যাকে প্রভাবিত করে না? জলবায়ু, নাকি মাটি, নাকি ভূপ্রকৃতি, নাকি অক্ষাংশ? দেখো, সঠিক উত্তর হচ্ছে অক্ষাংশ। অক্ষাংশের ভৌগোলিক অবস্থান একটি সূচক, তবে এটি জনসংখ্যার উপর কোনো কার্যকর করে না। ঠিক আছে, বরং জলবায়ু, আবহাওয়া এদের প্রভাব রয়েছে। যেখানে যেখানে আবহাওয়া বা জলবায়ু খুব খারাপ সেখানে জনসংখ্যা কম, কিন্তু এই অক্ষাংশের ওপর কিন্তু এর প্রভাব নেই। অক্ষাংশ কিন্তু ভৌগোলিক অবস্থানের সূচক, কিন্তু অক্ষাংশ কিন্তু ডাইরেক্ট জনসংখ্যাকে প্রভাবিত করে না। তাই সঠিক উত্তর হবে অপশন ডি, অক্ষাংশ। ঠিক আছে, যারা অক্ষাংশ মার্ক করেছিল যেসব ছাত্রছাত্রীরা সঠিক উত্তর করেছে। হু ইজ দ্য অথর অফ বুদ্ধিস্ট টেক্সট বিশুদ্ধ মাগ? বৌদ্ধ ধর্ম বিশুদ্ধ মাগ গ্রন্থের রচয়িতাকে? এই কোশ্চেনটা অনেকে ছেড়ে দিয়ে চলে এসেছো। বিশুদ্ধ মাগ গ্রন্থটা কিন্তু পঞ্চম শতাব্দীতে বুদ্ধ ঘোষের দ্বারা রচিত হয়েছিল। এই বিশুদ্ধ মার্গ এর অর্থ হচ্ছে শুদ্ধির পথ। তাহলে সঠিক উত্তর অপশন সি, বুদ্ধ ঘোষ। হু বিকাম দ্য 8th প্লেয়ার ইন দ্য ওয়ার্ল্ড অ্যান্ড সেকেন্ড ইন্ডিয়ান টু কমপ্লিট 12,000 রান ইন টি-20 ক্রিকেট এপ্রিল 2025? 2025 সালে এপ্রিল মাসে টি-20 ক্রিকেটে 12,000 রান সম্পূর্ণকারী বিশ্বের 8তম খেলোয়াড়, 8ম খেলোয়াড় এবং দ্বিতীয় ভারতীয় কে হলেন? অপশন বিরাট কোহলি, ডেভিড ওয়ার্নার, রোহিত শর্মা, নাকি ক্রিস গেল? ভারতীয় প্লেয়ারের কথা বলছি, ক্রিস গেলের কথা বাদই দিলাম, এই অপশনটা এলিমিনেট করে দিলাম, ডেভিড ওয়ার্নার এলিমিনেট করে দিলাম। তাহলে কে পড়ে থাকছে? বিরাট কোহলি না হয় রোহিত শর্মা? এখন দেখো, 23শে এপ্রিল 2025-এ সানরাইজার হায়দ্রাবাদে এবং মুম্বাই ইন্ডিয়ান্সের মধ্যে অনুষ্ঠিত যে ম্যাচে রোহিত শর্মা টি-20 ক্রিকেটে 12,000 রান সম্পূর্ণ করেছিলেন, এবং এই কৃতিত্বের জন্য রোহিত শর্মা কিন্তু 8তম প্লেয়ার, বিশ্বের 8 নম্বর খেলোয়াড় এবং ভারতের হয়ে দ্বিতীয় খেলোয়াড় যিনি কিন্তু এই 12,000 রানের ফলকস্পর্শ করলেন। পরে প্রশ্ন, অন হুইচ বডি ক্যান আরটিআই রাইট টু ইনফরমেশন বি অ্যাপ্লাইড? এটাও রিপিটেড কোশ্চেন। এনটিপিসি অ্যানালিসিস গুলো যারা দেখছো, প্রথম দিকে যা শিফট গুলো ছিল সেখানে কিন্তু এই আরটিআই রিলেটেড কোশ্চেন কিন্তু দিয়েছে। আজকে আমরা 29 তারিখে শিফট করছি, 21 তারিখের শিফটেও কিন্তু আরটিআই রিলেটেড কোশ্চেন ছিল। মানে এখান থেকে কোশ্চেন কমন তোমরা ধরে রাখতে পারো। কোন সংস্থার উপর এই আরটিআই প্রয়োগ করা যেতে পারে? সেম কোশ্চেন কিন্তু এখানে সেম অপশন গুলোই ছিল। গভর্নমেন্ট বডিজ, নাকি প্রাইভেট সেক্টর, নাকি ফরেন কোম্পানিজ, নাকি এনজিও? দেখো, এখানে তোমাদের বলে রাখি যে সরকারি যে সংস্থাগুলো রয়েছে সেখানে কিন্তু এই তথ্যের অধিকার আইন শুধুমাত্র সরকারি প্রতিষ্ঠানের ক্ষেত্রে প্রযোজ্য। এটা 2005 সালে কিন্তু করা হয়েছিল। এই রাইট টু অ্যাক্ট থেকে কিন্তু বিভিন্ন প্রশ্ন আসে, সেটা কিন্তু তোমরা একবার স্টাডি করে যাবে। ঠিক আছে, চলো পরে প্রশ্ন। ইসরো এবং ক্রপস পরীক্ষার একটি অংশ হিসাবে মহাকাশে কোন বীজ অঙ্কুরিত করেছে? আমাদের ইসরো কিন্তু এই মহাকাশে একটা বীজ অঙ্কুরিত করেছে, সেটা পরীক্ষায় এসছে। সেটা কোন ধরনের বীজ অঙ্কুরিত করেছে? কাউপি, নাকি মুগ, নাকি মেথি, নাকি সরিষা? দেখো, ইসরো কিন্তু 30শে ডিসেম্বর 2024-এ PSLV-C16 রকেটের মাধ্যমে এবং ক্রপস বা কম্ব্যাক্ট রিসার্চ মডিউল ফর অরবিটাল প্ল্যান্ট স্টাডিজ কিন্তু করেছিল। এখানে মহাকাশে কিন্তু কাউপি বীজ বপন করেছিল। এই কাউপি কিন্তু সঠিক অ্যান্সার হবে। এই পরীক্ষাটি বিক্রম সারাভাই স্পেস সেন্টার থেকে মাইক্রোগ্র্যাভিটি উদ্ভিদের বৃদ্ধি বোঝার জন্য কিন্তু করা হয়েছিল। 2024-এর PSLV-60 রকেট ব্যবহার করে এই কাউপি উদ্ভিদ মহাকাশের বাইরে অঙ্কুরিত করা হয়েছিল। পরে প্রশ্ন, নিচের কোনটি দেশীয় লাইট ট্যাঙ্ক? ভারতের দেশীয় পদ্ধতিতে তৈরি কোনটি ভারতের ট্যাঙ্ক? সঠিক উত্তর হবে কিন্তু জোরাওয়ার। জোরাওয়ার হলো একটি হালকা দেশীয় পদ্ধতিতে তৈরি একটা ট্যাঙ্ক, যা ডিআরডিও এবং ভারতীয় সেনা বাহিনীর মধ্যে সহযোগিতামূলক দল দ্বারা তৈরি করা হয়েছে। পাহাড়ি ভূখণ্ড, কঠিন ভূখণ্ডে কিন্তু এই ট্যাঙ্কটা যেতে পারে, সেই কারণে কিন্তু এটা দেশীয় পদ্ধতিতে তৈরি একটা ভারী ট্যাঙ্ক। পরে প্রশ্ন, ইন হুইচ ইয়ার দ্য প্যারিস এগ্রিমেন্ট অন ক্লাইমেট চেঞ্জ অ্যাডপ্ট? জলবায়ু পরিবর্তন সংক্রান্ত প্যারিসের চুক্তি কত সালে গৃহীত হয়েছিল? 2015, 13, 16, নাকি 18? দেখো, প্যারিসের চুক্তি হচ্ছে বিশ্বব্যাপী জলবায়ু চুক্তি। এর লক্ষ্য ছিল হচ্ছে গ্লোবালি 2 ডিগ্রি সেলসিয়াসের নিচে বিশ্বের উষ্ণতাকে নিয়ে আসা এবং সম্ভব হলে সেটা 1.5 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সীমাবদ্ধ রাখা। প্রতিনিয়ত পৃথিবীর গড় উষ্ণতা কিন্তু বৃদ্ধি পাচ্ছে এবং সেই গড় উষ্ণতায় 2 ডিগ্রি সেলসিয়াসের নিচে নিয়ে আসার লক্ষ্য ছিল প্যারিস এগ্রিমেন্টে।
2015 সালের 12ই ডিসেম্বর ফ্রান্সের প্যারিস শহরে এটা অনুষ্ঠিত হয়েছিল এবং 21তম জাতিসংঘের জলবায়ু পরিবর্তন সম্মেলন COP21 এটা গৃহীত হয়েছিল। সঠিক উত্তর হবে 2015 সাল। আচ্ছা, এতে সমস্ত দেশ তাদের কার্বন নির্গমন হ্রাস করবে এবং গ্রিন এনার্জি গ্রহণ করবে এবং জলবায়ু পরিবর্তনের যে প্রভাব সেটা হ্রাস করতে সম্মত হয়েছিল। যেসব দেশগুলো প্যারিস এগ্রিমেন্টে সাইন করেছিল তারা এই কারণগুলো দেখে সাইন করেছিল। ঠিক আছে। ইন হুইচ ইয়ার ডিড দ্য গভর্নমেন্ট অফ বেঙ্গল পাস ইলেকট্রিক লাইটিং অ্যাক্ট? বাংলা সরকার কোন সালে বৈদ্যুতিক আলো আইন পাশ করেছে, ইলেকট্রিক আইন পাশ করেছিল? 1892, 1895, 1900 নাকি 1905? দেখো, ব্রিটিশ শাসনকালে 1895 সালে বাংলার তৎকালীন সরকার কলকাতার ইলেকট্রিক লাইটিং অ্যাক্ট পাশ করে, যা কলকাতায় বর্তমানে বৈদ্যুতিক আলো বা আইনি কাঠামো প্রদান করে। এই আইনের অধীনে 1897 সালে ক্যালকাটা ইলেকট্রিক সাপ্লাই কর্পোরেশন সিইএসি কিন্তু প্রতিষ্ঠিত হয় এবং এর লাইসেন্স প্রাপ্ত হয়, যা শহরের বিদ্যুৎ সরবরাহের সূচনা করে। 1899 সালে সিইএসি কলকাতায় ভারতের প্রথম তাপবিদ্যুৎ কেন্দ্র স্থাপন করে। এক্সট্রা ইনফরমেশন দিয়ে রেখেছি। এখানে যদি প্রশ্ন দেয় কত সালে লাইসেন্স প্রাপ্ত হয়, সঠিক উত্তর হবে 1897 সাল। প্রথম তাপবিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করে 1899 সাল এবং সূচনা যে হয়েছিল সেটা 1895 সাল। এখানে সঠিক উত্তর হবে 1895, অপশন বি। অস্ট্রিয়ার বর্তমান চ্যান্সেলর কে? অস্ট্রিয়ার বর্তমান চ্যান্সেলর হচ্ছেন ক্রিশ্চিয়ান স্টকার। অপশন বি কারেক্ট অ্যান্সার। ত্রিশক্তি নারী নাবিক অভিযান, হোয়ার ওয়াজ দ্য ত্রিশক্তি নারী নাবিক অভিযান লঞ্চ? কোথায় এই অভিযানটা লঞ্চ করা হয়েছিল? মুম্বাই, কোচি, বিশাখাপত্তনম নাকি কলকাতা? দেখো, ত্রিশক্তি নারী অভিযান এটা মুম্বাইয়ের কোলাবায় অবস্থিত ভারতীয় নৌ সমৃদ্ধ প্রশিক্ষণ কেন্দ্র থেকে শুরু করা হয়েছিল। 2025 সালে 7ই এপ্রিল ভারতীয় সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনীর 12 সদস্যের মহিলা নিয়ে কিন্তু এই অভিযানটা শুরু হয়েছিল। এই অভিযানে একটি মহিলা দল 55 দিনের সমুদ্র যাত্রা করেছে, যা মুম্বাই, সেসেলস এবং মুম্বাইয়ের মধ্যে 4000 নটিক্যাল মাইল দূরত্ব অতিক্রম করবে। সঠিক উত্তর হবে মুম্বাই, অপশন এ। 27 নম্বর প্রশ্ন দেখো, 40টা মেমোরি বেসড কোশ্চেনের মধ্যে আমি যে কটা কালেক্ট করতে পেরেছি ছাত্রছাত্রীদের কাছ থেকে ততগুলোই কিন্তু আমি তোমাদের কাছে রেখেছি এবং এক্সট্রা ইনফরমেশনও কিন্তু ভরে ভরে দিয়েছি। ভিডিওতে যদি তোমাদের উপকারে এসে থাকে চ্যানেলকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবে। আচ্ছা, পরের প্রশ্ন দেখো, 28টি ব্যাংক যখন মার্চ হয়েছে তারপরে গ্রামীণ ব্যাংক কতগুলো অবশিষ্ট রয়েছে? হাউ মেনি রিলিজিয়াস রুরাল ব্যাংক রিমেইন আফটার দ্য মার্জার অফ 28 ব্যাংকস? ভারতে এখন 28টি সংযুক্ত আঞ্চলিক যে গ্রামীণ ব্যাংক আরআরবি মানে রুরাল যে ব্যাংকগুলো রয়েছে সেটা অবশিষ্ট রয়েছে। এই সংযুক্তিকরণে এক রাজ্য এক আরআরবি এই নীতির অধীনে কাজ হয়েছে। এর ফলে 1 মে 2025 তারিখ থেকে ব্যাংকের সংখ্যা 43 থেকে কমিয়ে 28টি করা হয়েছে। এই সংযুক্তির উদ্দেশ্য হলো আঞ্চলিক গ্রামীণ ব্যাংকগুলির আর্থিক শক্তি বৃদ্ধি করা এবং দক্ষতা উন্নত করা। এখানে সঠিক উত্তর হবে কিন্তু 28টা। আগে 43টা ছিল, সেখান থেকে কমিয়ে 28টা করে দিয়েছে। যারা 28 করেছো অপশানে তারা কিন্তু সঠিক উত্তর করেছো। এখানে কোশ্চেনেই বলেছে 28টি ব্যাংক যখন মার্জ হয়েছে কতগুলি অবশিষ্ট রয়েছে। 28টি ব্যাংক মার্জ হওয়ার আগে 43টা কিন্তু সংখ্যা ছিল, মার্জ হয়ে 28টি রয়েছে। ঠিক আছে, চলো 28 নম্বর প্রশ্ন দেখো, 1857 সালে কোন ব্রিটিশ অফিসার বলেছিলেন যে গ্রামবাসীরা আমাদের চারিদিকে থেকে ঘিরে ফেলেছে এবং একটি আক্রমণের হুমকি দিচ্ছে? ইংরেজি টার্মটা দেখো, হুইচ ব্রিটিশ অফিসার সেড দ্যাট ভিলেজার্স হ্যাভ সারাউন্ডেড আস ফ্রম অল সাইড অ্যান্ড আর থ্রেটিং টু অ্যাটাক? 1857 সালের কথা বলছি, সিপাহী বিদ্রোহের সময়। কোশ্চেনটা কিন্তু যথেষ্ট পরিমাণে টাফ। এখানে বলেছে যে কোন ব্রিটিশ অফিসার বলেছিলেন। এই ধরনের কোশ্চেন না করে আসেই ভালো, কারণ আন্দাজে করতে যাবে নেগেটিভ মার্কিং হয়ে যাবে। দেখো, তোমাদের বলে রাখি 1857 সালে গ্রামবাসীরা ব্রিটিশ সেনাবাহিনীকে ঘিরে ফেলেছে এবং হুমকি দিয়েছিল। এই যে বর্ণনাটি লেফটেন্যান্ট কর্নেল টাইটলারের 6ই আগস্ট 1857 সালে তার কমান্ডার ইন চিফের কাছে পাঠানো একটি টেলিগ্রাম থেকে নেওয়া হয়েছে। দেখো, এর সঠিক উত্তর কিন্তু আমি সার্চ করে পাইনি। তোমরা একবার আমাকে বলবে তোমরা কি অ্যান্সার করে এসেছো। এখানে যদি এই 4টে অপশন থেকে থাকে তাহলে কিন্তু কোনটা সঠিক উত্তর বলা সম্ভব হচ্ছে না, কারণ কর্নেল টাইটলার যদি অপশন থাকতো তাহলে বলা যেত। লেফটেন্যান্ট কর্নেল টাইটলার তার বর্ণনাতে কিন্তু জানিয়েছিল। ঠিক আছে, এখানে অপশনে কিন্তু কর্নেল টাইটলারের কথা ছাত্ররা বলেনি, সুতরাং কোন অপশনটা সঠিক উত্তর হবে সেটা কিন্তু বলা সম্ভব হচ্ছে না। ঠিক আছে, এটা কিন্তু তোমরা একবার সার্চ করে আমাকে কমেন্টে জানাবে।
29 নম্বর প্রশ্ন দেখো, হুইচ অফ দ্য ফলোইং ইজ এ প্রাইভেট এন্টিটি? রেলওয়ে, ভিল, সেইল নাকি টিসকো? কোনটা প্রাইভেট কোম্পানি সেটা বলতে বলেছে। দেখো এর মধ্যে যে টিসকো, যেটা টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি, এটা একটা প্রাইভেট কোম্পানি বা বেসরকারি কোম্পানি। দেখো 40টা কোশ্চেনের মধ্যে কিন্তু আমি 29টা কোশ্চেন মেমোরি বেসড আনতে পেরেছি, ছাত্রছাত্রী যারা পরীক্ষা দিয়েছিল তাদের কাছ থেকে কিন্তু পাওয়া কোশ্চেন। সুতরাং তোমরা যারা পরের শিফট গুলো দিতে যাবে অবশ্যই কিন্তু এই অ্যানালিসিস গুলো দেখবে এবং সেইভাবে কিন্তু প্রস্তুতি নিয়ে যাবে। চলো সকলে ভালো করে পরীক্ষা দিও, এখানে শেষ করছি।